হ্যালো ফ্রেন্ডস, আমি মঞ্জুশ্রী। ওয়েলকাম টু লার্ন উইথ মঞ্জুশ্রী। আজ আমি ডিসকাস করব চ্যাপ্টার 5 এর থার্ড টপিক, কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট থিওরি। চলুন শুরু করি। লরেন্স কোহলবার্গ was a prominent American psychologist best known for his groundbreaking work on moral development. লরেন্স কোহলবার্গ ছিলেন একজন প্রমিনেন্ট আমেরিকান সাইকোলজিস্ট যিনি মোরাল ডেভেলপমেন্টের উপর গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্কের জন্য পরিচিত ছিলেন। কোহলবার্গস থিওরি is said to be influenced by Piaget's theory of moral development. পিয়াজেটের মোরাল ডেভেলপমেন্টের থিওরি দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোহলবার্গ তার থিওরি বিল্ড করেছেন। কোহলবার্গ build upon Piaget's theory but offers a more sophisticated understanding of childhood morality. কোহলবার্গ যে পিয়াজেটের থিওরি যে বিল্ড করেছেন সেটি অনেক বেশি মোর সফিস্টিকেটেড আন্ডারস্ট্যান্ডিং আছে চাইল্ডহুডের মোরালিটির উপর। মোরাল ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ পিপল ডেভেলপ দ্য ডিস্টিংশন বিটুইন রাইট অ্যান্ড রং, যেটাকে মোরালিটি বলে, অ্যান্ড এনগেজ ইন রিজনিং বিটুইন রাইট অ্যান্ড রং, যেটাকে মোরাল রিজনিং বলা হয়। মোরাল ডেভেলপমেন্ট হলো একটি প্রসেস যার দ্বারা পিপল ডেভেলপ করে রাইট এবং রং এর মধ্যে যে ডিস্টিংশন সেটিকে মোরালিটি বলে, এবং এনগেজ থাকে রিজনিং এ কিসের মধ্যে, রাইট এবং রং তার মধ্যে যে এনগেজ থাকে রিজনিং এর জন্য সেটিকে মোরাল রিজনিং বলা হয়। কোহলবার্গস থিওরি ইজ কগনিটিভ, emphasizing the thought process behind determining the morality of an action, whether it is right and wrong, that is focuses on the method of decision making in moral situations. বলছে কোহলবার্গ থিওরি যেটি কগনিটিভ, জ্ঞান ভিত্তিক, এবং এমফাসাইজ করে, জোর দেয় সেই থট প্রসেসকে যেটি রাইট এবং রং কিনা সেই অ্যাকশনের মোরালিটি নির্ণয়ের পেছনে একটি থট প্রসেসকেই জোর দেয়, যেটি ফোকাস করে মোরাল সিচুয়েশনের ডিসিশন মেকিং মেথডের ওপর মেনলি ফোকাস করে। কোহলবার্গ বেসড হিজ থিওরি অন এ সিরিজ অফ মোরাল ডিলেমাস। দিজ আর situations in which the decision maker must consider two or more moral values or duties but can only honor one of them. There is no better alternative in this case presented to his study subject. কি বলছে, কোহলবার্গ তার যে থিওরি সেটি মোরাল ডিলেমার একটি সিরিজের উপরে স্থাপন করেছেন, যেটি তার স্টাডি সাবজেক্টেই প্রেজেন্ট করা হয়েছে। তো এই যে ডিলেমা, সেই মোরাল ডিলেমা সেটি কি, সেটি হলো যে বিভিন্ন সিচুয়েশন যার মধ্যে ডিসিশন মেকার যে কনসিডার করে টু অর মোর দুটি বা তার বেশি মোরাল ভ্যালুজ অথবা ডিউটিস, সেটির মধ্যে কি করতে হবে, সেগুলোর মধ্যে যে কোনো একটিকেই মান্য করতে হবে, অনার করতে হবে, এবং সেখানে কোনো নো বেটার অল্টারনেটিভ ইন দিস কেস, এই ক্ষেত্রে কোনো ভালো অল্টারনেটিভ থাকবে না, সেটি হলো মোরাল ডিলেমা। পরে আসছি আমরা। এক্সপেরিমেন্ট ওয়াজ ফ্যাসিলিটেড থ্রু এ সিরিজ অফ স্টেপস। বলছে যে এই এক্সপেরিমেন্টটি এটি স্টেপ বিভিন্ন স্টেপের একটি সিরিজ দিয়েই ফ্যাসিলিটেট করা হয়েছিল। কোহলবার্গ প্রেজেন্টেড ডিলেমাস টু স্টাডি সাবজেক্ট রেঞ্জিং ফ্রম চাইল্ড টু অ্যাডাল্ট, রিপ্রেজেন্টিং ভেরিয়াস এন্টিটিস ফ্রম সোসাইটি। কোহলবার্গ প্রেজেন্ট করেছিলেন যে বিভিন্ন ডিলেমা সেটি তার স্টাডি সাবজেক্টেতেই, এবং সেটি চিলড্রেন থেকে অ্যাডাল্ট সবার মধ্যেই রেঞ্জ করা হয়েছিল এবং রিপ্রেজেন্ট করা হয়েছিল সোসাইটির ভেরিয়াস এন্টিটি। নেক্সট আসছি, কোহলবার্গ আস্কড এ সিরিজ অফ কোশ্চেন্স ফ্রম ইচ ডিলেমা। প্রত্যেক ডিলেমা থেকে কোশ্চেনের একটি সিরিজ নিয়ে সেটি প্রত্যেকের মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল। Participants were also interviewed to determine the reasoning behind their judgment in each dilemma. পার্টিসিপেন্টরা কি করেছিল, তারা ইন্টারভিউ দিয়েছিল এই যে প্রত্যেক ডিলেমার উপর জাজমেন্টের পেছনে রিজনিং ডিটারমাইন করতে
তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তারপর কি হয়েছিল, তারপর তিনি একটি হাইন্স ডিলেমা নামে একটি বিখ্যাত ডিলেমা, মোরাল ডিলেমা, তার উপরে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। তো সেই যে হাইন্স ডিলেমা, সেই সম্বন্ধে এবার আমরা জানবো। কি বলছে, ওয়ান এক্সাম্পল অফ মোরাল ডিলেমাস ওয়াজ হাইন্স ডিলেমা। তো এই যে মোরাল ডিলেমা অনেকগুলির মধ্যে একটি ছিল হাইন্স ডিলেমা। তো সেটিতে কি বলছে, এই যে হাইন্স এবং তার ওয়াইফ, তো এই যে হাইন্স's wife was dying from a particular type of disease। তো হাইন্সের ওয়াইফের একটা ক্যান্সার বা এরকম মারাত্মক একটি রোগে মারা যাচ্ছেন। ডক্টর সেড এ নিউ ড্রাগ মাইট সেভ হার। তো ডক্টর বলেছিলেন যে একটা ড্রাগ আছে যেটা তাকে বাঁচাতে পারে। তো এই যে ড্রাগ, সেটি কি হয়েছিল, the drug had been discovered by a local chemist and the Heinz tried desperately to buy some, but the chemist was charging 10 times the money it costs to make the drug, and this was much more than the Heinz could afford। বলছে এই ড্রাগ যেটি একটি লোকাল কেমিস্টের দ্বারা ডিসকভার করা হয়েছিল এবং হাইন্স কি করেছিল, চেষ্টা করেছিল ডেসপারেটলি কিনতে সেই ওষুধ, কিন্তু কেমিস্ট 10 গুণ বেশি টাকা চেয়ে বসেছেন, যার ফলে কি হয়েছে, সেটি হাইন্স অনেক মানে তার সামর্থ্যের বাইরে হয়ে গেছিল সেই টাকা জোগাড় করা। হাইন্স could only raise half the money even after help from family and friends। He explained to chemist that his wife was dying and asked if he could have the drug cheaper or pay the rest of the money later। তো হাইন্স কি করলেন, তিনি তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের থেকে সাহায্য নিয়ে এই যা টাকা তার হাফ সংগ্রহ করতে পেরেছেন। তিনি সমস্ত ব্যাপার কেমিস্টকে জানালেন। তার ওয়াইফ মারা যাচ্ছেন, তো সেই অবস্থায় তিনি তখন বারবার রিকোয়েস্ট করেছেন কেমিস্টকে যে যাতে ওই টাকা কম নেন এবং পরে সেই বাকি টাকা দিয়ে দেবেন। পরে কেমিস্ট কি করলেন, দ্য কেমিস্ট রিফিউজড। হি সেড দ্যাট হি হ্যাড ডিসকভার্ড দ্য ড্রাগ and was going to make money from it। The husband was desperate to save his wife, so later that night he broke into the chemist's shop and stole the drug। তো এই যে সমস্ত হাইন্সের সমস্ত ঘটনা শোনার পর কেমিস্ট তারপরেও রিফিউজ করেছিলেন তার সেই ওষুধ কম টাকাতে দিতে। তো তখন কেমিস্ট বললেন যে তিনি আবিষ্কার করেছেন এই ড্রাগটি এবং সেখান থেকে তিনি কিছু টাকা মানে এখান থেকে তুলতে চাইছেন। তো এবার সেহেতু তিনি কম টাকায় সেটি দেবেন না। তো এবার হাজব্যান্ড কি করলেন, তখন হাইন্স কি করলেন, ডেসপারেট হয়ে তার ওয়াইফকে বাঁচাতে পরের দিন রাত্রে তিনি কেমিস্টের শপ ব্রেক করলেন, ভেঙে ফেললেন এবং সেখান থেকে সেই ড্রাগ চুরি করলেন। তো এই যে সমস্ত ঘটনা, এর উপর কোহলবার্গ কিছু কোশ্চেনের সিরিজ জিজ্ঞেস করেছেন বিভিন্ন বয়সের ইন্ডিভিজুয়ালকে। তো সে তার উপরেই চিলড্রেন থেকে অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, পরপর সবাইকেই জিজ্ঞেস করেছেন। তার ভিত্তিতেই তার মোরাল ডেভেলপমেন্টের থিওরি মেনলি ডিসকভার হয়েছে। কোহলবার্গ asked a series of questions from this dilemma such as, should Heinz have stolen the drug? Would it change anything if Heinz did not love his wife? What if the person dying was a stranger? Would it make any difference? Should the police arrest the chemist for murder if the woman dies? এখানে এই বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। তো একটাতে বলছে যে হাইন্সের ড্রাগ চুরি করাই উচিত ছিল। আরেকটা প্রশ্নে বলছে যে হাইন্স যে চুরি করেছিল তার ওয়াইফের জন্য সেটাই একদমই করা উচিত হয়নি। এই যে কেমিস্ট যে ওমেনকে
ওষুধ না দেওয়ার ফলে ওমেন যে হাইনজের ওয়াইফের যে মৃত্যু হতো, তার মানে সেটা মার্ডার করা, তার জন্য পুলিশ তাকে অ্যারেস্টও করতে পারে। এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। তো এই প্রশ্নের উপর ভিত্তি করে বিভিন্ন যে ব্যক্তির মধ্যে যে ডিসিশন বা যে মোরালিটি আছে, তার উপর তারা বিভিন্ন অ্যান্সার রেখেছেন। তো সেই অ্যান্সারের উপর ভিত্তি করেই আসছে আমাদের কোলবার্গের যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি। বাই studying the answers from children of different ages to these questions, Kohlberg hoped to discover how moral reasoning changed as people grew older. তো এই যে বিভিন্ন কোশ্চেন চিলড্রেনকে জিজ্ঞেস করা হয়, তো সেই কোশ্চেনের অ্যান্সার চিলড্রেনরা যা যা দিয়েছে তার উপরেই স্টাডি করে কোহলবার্গ ডিসকভার করেন কিভাবে মোরাল রিজনিং বিভিন্ন বয়সে চেঞ্জ হয়। on the basis of this, এই বেসিসের এই এই যে কোশ্চেন গুলো করা হয়েছে তার উপর যে অ্যান্সার, সেই অ্যান্সারের উপর যে মোরাল রিজনিং দেওয়া হয়েছে বিভিন্ন বয়সে, তার উপর ভিত্তি করে কোহলবার্গ কি করলেন, Kohlberg's theory of moral development is structured into three primary level. তো কোহলবার্গের যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি, সেটিকে তিনটি লেভেলে ভাগ করেছেন। ফার্স্ট, প্রি কনভেনশনাল লেভেল, সেকেন্ড কনভেনশনাল লেভেল এবং থার্ড পোস্ট কনভেনশনাল লেভেল, ইচ কন্টেনিং টু ডিস্টিংক্ট স্টেজেস। দুটো আলাদা আলাদা স্টেজে এক একটি লেভেল গঠিত। তো লেভেল 1 যেটি হলো প্রি কনভেনশনাল লেভেল, এটি 3 to 7 ইয়ারের মধ্যে চিলড্রেনের ঘটে। অ্যাট প্রি কনভেনশনাল লেভেল মোরালিটি ইজ এক্সটার্নালি কন্ট্রোলড, এখানে মোরালিটি এক্সটার্নালি কন্ট্রোল হয়। চিলড্রেন এক্সিবিট মোরাল রিজনিং দ্যাট ইজ সেলফ সেন্টার্ড, চিলড্রেন এক্সিবিট করে যে মোরাল রিজনিং সেটি সেলফ সেন্টার্ড হয়। Children's moral decisions primarily depend on the expectations of adults and the consequences of breaking the rules. তো এখানে চিলড্রেনের যে মোরাল ডিসিশন বা মোরাল ডিসিশনের সমস্ত কিছুই ডিপেন্ড করে কিসের উপর, যে অ্যাডাল্টের এক্সপেকটেশন এবং রুলস ব্রেকিং এর কনসিকোয়েন্সের উপর। দেয়ার আর 2 stages within this level, প্রত্যেকটি লেভেলে দুটি করে স্টেজ আছে। তো ফার্স্ট লেভেলের দুটি যে স্টেজ, সেটি হলো স্টেজ নাম্বার 1, ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন। এখানে কি বলছে, কোহলবার্গ বিলিভস দ্যাট at this stage children consider rules as absolute and fixed. কোহলবার্গ বিলিভ করেন যে এই স্টেজে চিলড্রেন কনসিডার করে রুলস অ্যাবসলিউট এবং ফিক্সড হয়। Obeying the rule is important because it is a way to avoid punishment. তো এই রুল, যে কোনো কিছু রুল মান্য করে বা মান্য করাটা যে গুরুত্বপূর্ণ, সেটির কারণ পানিশমেন্টকে অ্যাভয়েড করার এটি একটি ওয়ে। তো এই যে এইভাবে যে দেখছো যে এখানে সবাই যেভাবে যে কোনো বাচ্চাকে বিভিন্ন পানিশমেন্টের দ্বারাই কোনো রুলকে মানাতে বা যে কোনো রুল বাচ্চা মানে, সেগুলোই এই স্টেজ 1-এই আসে। স্টেজ 2-তে কি বলছে, ইনস্ট্রুমেন্টাল ওরিয়েন্টেশন, বা এটাকে আরেকটি নাম বলা হয় পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন, অথবা আরেকটি বলা হয় ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, যেটি বোঝাচ্ছে যে টিট ফর ট্যাট, এই স্টেজও বলা যেতে পারে। তো এখানে at this stage Kohlberg seeks children account for individual viewpoints and moral judgment based on how they see individual needs. তো এই স্টেজে কোহলবার্গ দেখেন যে চিলড্রেন তার যে ইন্ডিভিজুয়াল যে ভিউ পয়েন্ট বা মোরাল জাজমেন্ট, সেটির যে কোনো কিছুই বুঝতে পারে কার উপর ভিত্তি করে, কিভাবে তারা তাদের নিজেদের যে নিড সেটি দেখছে তার উপর ভিত্তি করেই তারা তাদের মোরাল জাজমেন্ট করে। ইন দিস মোরালিটি রেসিপ্রোসিটি ইজ পসিবল বাট অনলি টু ফুলফিল ওয়ান্স পার্সোনাল নিডস। এই মোরালিটির মধ্যে রেসিপ্রোসিটি পসিবল হয়
কিন্তু সেই যে একজনের যে পার্সোনাল নিড সেটিকেই ফুলফিল করতে মেনলি এই মোরালিটি কাজ করে। তো যদি কেউ হয়তো কারোর থেকে একটা বল নিয়ে নিল বা কোনো খেলনা নিয়ে নিল, তখন অপরজনও তার থেকে যে খেলনা নিয়ে নেওয়া, মানে আমার থেকে নিয়েছে মানে আমিও তার থেকে এই জিনিসটা নিয়ে নেব, এই যে টেন্ডেন্সি এটি স্টেজ 2 তেই আসে। এখানে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন। তো পরের নেক্সট পয়েন্টে আসছি আমরা। নেক্সট পয়েন্টে কি বলছে, লেভেল 2। লেভেল 2 তে আসছে কনভেনশনাল লেভেল 8 to 13 ইয়ার্সেই ঘটে। This level is marked by a shift from self-centeredness to acknowledging societal norms and expectations. এই লেভেল মার্ক করা হয় যে সেলফ সেন্টার্ডনেস থেকে যে সোসাইটাল নর্ম এবং এক্সপেকটেশন, মানে এক্সপেকটেশনের যে রুল বা নিয়ম কানুনকে মান্য করা, সেটাতেই পরিবর্তন হয় এই স্টেজে। This morality centers on maintaining social order and gaining approval from others such as parents, peers, government, etc. তো এই যে মোরালিটি, এটি মেনলি কেন্দ্রীভূত করে কিসের উপর? সোশ্যাল অর্ডার মেনটেনিং এবং অ্যাপ্রুভাল, মানে অন্যের থেকে, যেমন পেরেন্ট, পিয়ার বা গভর্নমেন্টের থেকে যে অ্যাপ্রুভাল, যে রুল, সেটিকে গেন করার উপরেই এই মোরালিটি কেন্দ্রীভূত হয়। These are two stages within this level. এতেও দুটি স্টেজ আছে। তো স্টেজ নাম্বার 3, গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন। এই লেভেলে যে কোনো চিলড্রেন নিজেকে ভালো দেখাতে চায়। বিহেভিয়ার ইজ ডিটারমাইন্ড বাই সোশ্যাল অ্যাপ্রুভাল। সোশ্যাল অ্যাপ্রুভালের দ্বারাই বিহেভিয়ার ডিটারমাইন হয়। ইন্ডিভিজুয়ালস এম টু বি সিন অ্যাজ গুড বাই কনফর্মিং টু সোশ্যাল এক্সপেকটেশন। যে সোশ্যাল এক্সপেকটেশনে কনফার্মিং এর দ্বারা নিজেকে ভালো দেখানোর উদ্দেশ্যই এই স্টেজে থাকে। The individual wants to maintain or win the affection and approval of others by being a good person. Good person হয়ে ওঠার দ্বারা যে আদার বা অন্যের অ্যাপ্রুভাল বা অ্যাফেকশন উইন করতে বা মেনটেন করতেই ইন্ডিভিজুয়াল চায় এই স্টেজে। ফোর্থ নম্বর স্টেজে আসছি। এখানে বলছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। এটাতে কি হয়? সোশ্যাল রুলস অ্যান্ড লজ ডিটারমাইন বিহেভিয়ার। সোশ্যাল রুলস এবং লজ এখানে বিহেভিয়ারকে ডিটারমাইন করে। ইন্ডিভিজুয়াল স্টার্ট টু সি সোসাইটি অ্যাজ এ হোল হোয়াইল মেকিং মোরাল জাজমেন্টস অ্যাবাউট আদার্স। ইন্ডিভিজুয়াল শুরু করে দেখতে সোসাইটিকে হোল হিসেবে, কি করে? যখন অন্যের সম্বন্ধে মোরাল জাজমেন্ট তৈরি করে। Individuals make decisions with an awareness of broader social system and its law. ইন্ডিভিজুয়াল ডিসিশন তৈরি করে তার যে সোশ্যাল সিস্টেম বা তার লয়ের উপর অ্যাওয়ারনেসের মাধ্যমে। emphasis is placed on obeying laws to maintain societal harmony. এখানে জোর দেওয়া হয় বা জোর রাখা হয় সোশিয়েটাল যে হারমোনি সেটিকে মেনটেন করার জন্য বিভিন্ন লকে মান্য করার উপর এখানে জোর রাখা হয়। তো নেক্সট লেভেলে আমরা আসছি। নেক্সট লেভেলে কি আসছে? আচ্ছা, স্টেজ 5, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। The individual views laws and rules as flexible tools for improving human purposes. হিউম্যান পারপাসের ইমপ্রুভিং এর জন্য ইন্ডিভিজুয়াল দেখে লজ এবং রুলকে ফ্লেক্সিবল টুলস হিসেবে। লজ আর ভিউড অ্যাজ সোশ্যাল কন্ট্রাক্ট রাদার দ্যান রিজিড ম্যান্ডেটস। লজকে দেখানো হয় রিজিড ম্যান্ডেটের থেকে বরং সোশ্যাল কন্ট্রাক্ট হিসেবে। অ্যালাউইং ফর এক্সেপশনস when laws are not consistent with individual rights and the interest of the majority, they do not bring about good for people. এই যে অ্যালাউ করা হয় এক্সেপশনকে তখনই যখন লজ
ইন্ডিভিজুয়ালের রাইট এবং মেজরিটির ইন্টারেস্টকে কনসিস্ট করে না, এছাড়া পিপলের জন্য ভালো কিছু আনে না, তখনই এটি এক্সেপশনের জন্য তখনই অ্যালাউ করা হয় and alternatives should be considered. Stage 6 Universal Ethical Principle Orientation. তো এটিতে কি বলছে? This stage involve adhering to self-chosen ethical principles that are abstract, universal and capable of guiding moral action even against societal norms and laws. এই স্টেজ যেটিতে যে কোনো মানুষ যে নিজের প্রাণের থেকেও সমস্ত মানুষের কল্যাণের দিকে বেশি চিন্তা করেন, তো সেই রকম সেলফ চুজেন এথিক্যাল প্রিন্সিপালের এডহারিং এ জড়িত, যেটি অ্যাবস্ট্রাক্ট হয়, ইউনিভার্সাল হয় এবং ক্যাপেবল হয় মোরাল রিজনিং এ সোসাইটাল নর্ম এবং লজ এর এগেনস্টে গিয়ে। This type of reasoning involves taking the perspective of every person or group that could potentially be affected by the decision. তো এই টাইপ অফ রিজনিং যেটি যে বিভিন্ন গ্রুপ বা প্রত্যেক পার্সনের পার্সপেক্টিভকে নিয়েই গঠিত, তো যেটি পোটেনশিয়ালি অ্যাফেক্টেড হয় ডিসিশনের দ্বারা। তো এইভাবে দেখতে পাচ্ছেন এই ছবিগুলি, যেগুলোতে সমস্ত মানুষের কল্যাণের কথা ভেবে, নিজেদের প্রাণের কথা না ভেবে যে মানুষগুলো এগিয়ে যায়, যেমন মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মাদার টেরেসা, হ্যাঁ, তো এই ধরনের মানুষরাই এই স্টেজে আসেন। নেক্সট আসছি আমরা আচ্ছা, এখান থেকে একটি নোট যদি বলা যায়, তো কোহলবার্গ thought that stages 1 to 4 of moral development is found as universal in people all through the world. Only a limited number of individuals reach the post-conventional level, and the 5th to 6th stage is very rare in all population. তো এই কোহলবার্গ চিন্তা করেছিলেন যে 1 to 4 স্টেজের যে মোরালিটি সেটি ইউনিভার্সাল হয়, সমস্ত মানে ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় ইউনিভার্সাল হয়, কিন্তু যে পোস্ট কনভেনশনাল লেভেল সেখানে যেটি হচ্ছে 5th to 6th স্টেজ, এটি অল পপুলেশনের মধ্যে খুবই রেয়ার হয়। ক্রিটিক্যাল পার্সপেক্টিভস অফ কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট থিওরি। কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির যে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ সেগুলি হলো কালচারাল বায়াস। কালচারাল বায়াসে কি বলছে? কোহলবার্গস থিওরি বেসড অন ওয়েস্টার্ন কালচার্স may not account for cultural variations in moral reasoning. তো কোহলবার্গের থিওরি ওয়েস্টার্ন কালচারের উপর বেস করেই হয়েছিল এবং মোরাল রিজনিং এ কালচারের যে ভ্যারিয়েশন আছে তার উপর ভেবে এটি করা হয়নি। This theory is not applicable in all culture, সমস্ত কালচারে এটি অ্যাপ্লিকেবল না। পরে আসছি জেন্ডার বায়াস। তো কোহলবার্গস থিওরি has been criticized for being male centric. তো কোহলবার্গের থিওরি ক্রিটিসাইজ করা হয়েছিল মেল সেন্ট্রিক হওয়ার জন্য, often neglecting the moral reasoning patterns of women. ওমেনের যে মোরাল রিজনিং সেটিকে নেগলেক্ট করা হয়েছিল। তো এখানে একজন কোহলবার্গেরই স্টুডেন্ট, একজন মহিলা ক্যারল গিলিগান, তো ইনি ছিলেন এ প্রমিনেন্ট ক্রিটিক, argue that women's moral development might be different, focusing more on care and relationships. তিনি বলেন যে যে কোনো মেল পার্সন বেশি জাস্টিসের দিকেই মানে জাস্টিসের দিকেই বেশি মূল্য দেন, কিন্তু মহিলা যে তার মোরাল রিজনিং বা তার সমস্ত মেন্টালিটি সবকিছু বেশি থাকে কেয়ার বা রিলেশনশিপের দিকে। She suggests that
Kohlberg's theory emphasizes concepts such as justice. তো তিনি সাজেস্ট করেছিলেন যে কোহলবার্গের যে থিওরি এটি মেল সেন্ট্রিক এবং জাস্টিসের উপরেই এই কনসেপ্টটি বেশি জোর দেওয়া হয়েছিল। পরে আরেকটি ক্রিটিক্যাল পার্সপেক্টিভ হলো হাইপোথেটিক্যাল ডিলেমাস। Participants were presented with hypothetical moral dilemma. এখানে সমস্ত যে ডিলেমা হয়েছিল এখানে হাইপোথেটিক্যাল ছিল। এডুকেশনাল ইমপ্লিকেশন: টিচার may help children to improve moral development by setting rules in the classroom. টিচার সাহায্য করতে পারেন চিলড্রেনকে ক্লাসরুমের মধ্যে রুল সেটিং এর দ্বারা মোরাল ডেভেলপমেন্ট ইমপ্রুভ করতে। টিচার্স can promote moral action by encouraging students to reflect on their own moral reasoning and the moral reasoning of others. অন্যজনের মোরাল রিজনিং এবং নিজের মোরাল রিজনিং এর উপর রিফ্লেক্ট করতে স্টুডেন্টকে এনকারেজিং এর দ্বারা মোরাল অ্যাকশন প্রমোট করতে পারেন টিচার। দিস ক্যান বি ডান থ্রু গ্রুপ ডিসকাশনস, role-playing exercises and problem-solving activities that require students to make ethical decision. তো সেগুলি হতে পারে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে বা রোল প্লেয়িং এক্সারসাইজ বা প্রবলেম সলভিং অ্যাক্টিভিটিজ এগুলির মাধ্যমে, যেগুলি প্রয়োজন স্টুডেন্টকে কি করে এথিক্যাল ডিসিশন তৈরি করতে সাহায্য করে। Incorporating Kohlberg's theory into the classroom can help to promote the development of moral values in children. কোহলবার্গের থিওরি ইনকর্পোরেটিং এর মাধ্যমে ক্লাসের মধ্যে যেটি সাহায্য করে যে চিলড্রেনের মধ্যে মোরাল ভ্যালুর ডেভেলপমেন্ট প্রমোট করতে। With the help of Kohlberg's moral development theory, teachers can identify and predict the morality of the children. তো চিলড্রেনের মোরালিটি প্রেডিক্ট করা এবং আইডেন্টিফাই করতে পারে টিচার কিভাবে? মোরাল ডেভেলপমেন্ট থিওরির সাহায্য নিয়ে। সো টিচার ক্যান গিভ প্রপার গাইডেন্স টু স্টুডেন্টস অ্যাবাউট দেয়ার মোরাল বিহেভিয়ার। সুতরাং টিচার প্রপার গাইডেন্স দিতে পারেন স্টুডেন্টকে তাদের মোরাল বিহেভিয়ার সম্বন্ধে